শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসের জন্য সবার জন্য রইল শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়টির শিরোনাম হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটি নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে কয়েকটি পাঠ তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। সেখানে আমরা মুক্তিযুদ্ধের পটভূমি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, ২৫শে মার্চের নারকীয় হত্যাযজ্ঞ এবং এর প্রেক্ষিতে ২৬শে মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সেই সময়কার যে সরকার গঠন করা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধকালীন সরকার, যেটাকে আমরা বলে থাকি মুজিবনগর সরকার, সেই সরকারের গঠন এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি। আজকের পাঠের বিষয় হলো আমাদের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নেই ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে যখন অপারেশন সার্চলাইট সংগঠিত হয় এবং আমরা জানি যে সে সময় পাকিস্তান সেনাবাহিনী নিরীহ বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং নিরীহ বাঙালিদেরকে হত্যা করেছিল। সে সময় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার আগ মুহূর্তেই অর্থাৎ ২৫শে মার্চ দিবাগত রাত, অর্থাৎ সে সময় আমরা বলতে পারি ২৬শে মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু ইপিআরের একটি ছোট্ট ট্রান্সমিটারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মূলত সেই দিন থেকেই বহির্বিশ্বের কাছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনা করার জন্য, মুক্তিযুদ্ধকে সার্বিকভাবে পরিচালনা করার জন্য, বহির্বিশ্বের সমর্থন আদায় করার জন্য বিভিন্ন কারণে একটি সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং তারই প্রেক্ষিতে গঠন করা হয় বাংলাদেশের জন্য একটি সরকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো অনেক সময় যে এই সরকারকে অস্থায়ী বাংলাদেশ সরকারও বলা হয়, কারণ এটি সম্পূর্ণভাবে অস্থায়ী ভিত্তিতে গঠিত হয়েছিল। আবার অনেক সময় এই সরকারকে প্রবাসী বাংলাদেশ সরকারও বলা হয়, কারণ এই যে সরকারটি গঠন করা হয়েছিল সেটি বিদেশে বসে, অর্থাৎ ভারতে বসে বাংলাদেশের সরকার ব্যবস্থা পরিচালিত হয়েছিল বিধায় এটিকে প্রবাসী সরকার বলা হয়। সর্বোপরি এই সরকারটি মুজিবনগর সরকার নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, মূলত এই মুজিবনগর সরকার এর নেতৃত্বেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত এবং পরিচালিত হয় এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয়। আমরা জানি যে ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্বেই আমাদের স্বাধীনতা ঘোষণা করেন এবং তার এই ঘোষণার পর থেকেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বীর বাঙালির প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। কিন্তু এই প্রতিরোধ যুদ্ধ শুরু হলেও মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন এবং তার সমন্বয় সাধন করা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় করা এবং দেশের মধ্যকার বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য একটি সরকার গঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার ফলশ্রুতিতে কিন্তু মুজিবনগর সরকারটি গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই মুজিবনগর সরকার গঠন করা হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিল এবং আমরা জানি যে এই মুজিবনগর সরকারটি গঠন করা হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার এক আমবাগানে। প্রিয় শিক্ষার্থীরা, একটি মজার বিষয়, আমরা জানি যে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলা তার স্বাধীনতা হারায় এবং নবাব সিরাজউদ্দৌলার যে পতন হয়েছিল যে পলাশির যুদ্ধে, সেটিও আমরা জানি যে পলাশির যুদ্ধের একটি আম্র কাননে নবাব সিরাজের পতনের এই যুদ্ধটি সংগঠিত হয় এবং পরবর্তীতে ১৯৭১ সালে এসে আবার মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার একটি আমবাগানে এসে প্রথম একটি বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র বাংলার প্রথম সরকারটি গঠন করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নিই এই যে সরকারটি গঠন করা হলো, গঠনের সঙ্গে সঙ্গে কিন্তু দুটো কাজ করা হয়। প্রথম কাজটি ছিল মুজিবনগর সরকারের মন্ত্রিসভা
আনুষ্ঠানিকভাবে তারা স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ যে স্বাধীনতা ঘোষণা করেন, সেই ২৬শে মার্চ ঘোষিত স্বাধীনতার ঘোষণাকে তারা অনুমোদন করে। প্রিয় শিক্ষার্থীরা, দেখে নাও, এই প্রথমটি হলো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এবং পরের ছবিটি হলো আমরা আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা, যা আমরা গত পাঠে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে 10ই এপ্রিল গঠন করা হলো, কিন্তু এই সরকারটি শপথ গ্রহণ করেছিল 1971 সালের 17ই এপ্রিল। এই সরকার 17ই এপ্রিল শপথ গ্রহণ করে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার এক আম বাগানে। পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে এই বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামে নামকরণ করা হয় এবং এই সরকারটিও মুজিবনগর সরকার হিসেবে পরিচিতি লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি রাষ্ট্রপতি হিসেবে পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। এই কারণেই কখনো যদি বলা হয় যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন, তাহলে উত্তরটি হবে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তিনি রাষ্ট্রপতি হিসেবে শুধু রাষ্ট্রের প্রধানই ছিলেন না, তিনি রাষ্ট্রের যে সশস্ত্র বাহিনী ছিল সেই সশস্ত্র বাহিনীরও সর্বাধিনায়ক হিসেবে চিহ্নিত ছিলেন। আমরা এরপর চলে যাব উপরাষ্ট্রপতি। প্রিয় শিক্ষার্থীরা, উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তিনি আমরা জানি যে বঙ্গবন্ধুকে যেহেতু 25শে মার্চ রাতেই গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেফতার করে পাকিস্তানের জেলে বন্দি করে রাখা হয়, এই কারণে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের অস্থায়ী দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ। তিনি শুধু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেননি, এছাড়াও তিনি আরও অনেকগুলো বিভাগ বা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করেছিলেন, যেমন প্রতিরক্ষা, তথ্য সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলী, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজ কল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারো উপর ন্যস্ত করা হয়নি, সেই সবগুলো বিষয় তাজউদ্দিন আহমেদ, তৎকালীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, তার উপরই সেই দায়িত্বগুলো ন্যস্ত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও এই সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এম মনসুর আলী। তিনি এই সরকারের মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং এইচ এম কামারুজ্জামান তিনি ছিলেন স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী এবং আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ, তিনি পররাষ্ট্র ও আইন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগেই আলোচনায় জেনেছি যে মুক্তিবাহিনী গঠন, সমন্বয়, বৈদেশিক সমর্থন আদায় বা প্রশাসনিক কাজ, এই কাজগুলো ছিল মুজিবনগর সরকারের মূলত পালনীয় দায়িত্ব। তো এই যে মুজিবনগর সরকারের যে কার্যক্রম, এই কার্যক্রমকে এই জন্য আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যা প্রথমেই হলো আমাদের বেসামরিক কার্যক্রম, দ্বিতীয়টি ছিল আমাদের সামরিক কার্যক্রম, অর্থাৎ মুক্তিবাহিনী গঠন বা সামরিক বাহিনী গঠন সংক্রান্ত যে কাজগুলো, এগুলো যেমন মুজিবনগর সরকারকে করতে হয়েছিল, ঠিক তেমনি বেসামরিক বা প্রশাসনিক যে অন্যান্য কার্যক্রম, এই কার্যক্রমগুলো সমানতালে মুজিবনগর সরকারকে এই দীর্ঘ 9 মাস সম্পন্ন করতে হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে একটি দেশের দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করার জন্য অনেকগুলো বিভাগ বা মন্ত্রণালয় কাজ করে, ঠিক মুজিবনগর সরকারেও এরকম অনেকগুলো দপ্তর ছিল, যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রিপরিষদ, সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, এছাড়াও ছিল আমাদের পরিকল্পনা কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, আঞ্চলিক প্রশাসন, তথ্য ও বেতার মন্ত্রণালয়, সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং আরেকটি ছিল যুব ও অভ্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড। মূলত মুজিবনগর সরকার এই দপ্তরগুলো বা বিভাগগুলোর সমন্বয়ে তার কার্যাবলীগুলো সম্পন্ন করত। প্রিয় শিক্ষার্থীরা, মুজিবনগর সরকার
পুরো বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে। আমরা জানি যে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। এটি আমরা পরবর্তী পাঠে আমাদের আলোচনায় চলে আসবে। সেটি ছিল মুক্তিবাহিনীর কার্যাবলীর ক্ষেত্রে। আর মুজিবনগর সরকার পুরো বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেছিল এবং ওই সংশ্লিষ্ট এলাকার যিনি সংসদ সদস্য ছিলেন তিনি কোনো কারণে তিনি যদি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে নেন তাহলে সেইখানকার আওয়ামী লীগের নেতাদের সেই অঞ্চলগুলোর দায়িত্ব দেয়া হয়। শুধু মুজিবনগর সরকার এই কাজগুলোও করেনি, সেই সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধকে সফলভাবে পরিচালনা করার জন্য 9 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। এই উপদেষ্টা পরিষদের মোট সদস্য ছিল 9 জন। তার মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তার নেতৃত্বে এই উপদেষ্টা পরিষদ কাজ করে। এর সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মোজাফফর আহমেদ, মণি সিংহ প্রমুখ ব্যক্তিগণ এই 9 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করেন এবং মুজিবনগর সরকারকে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ এবং সহায়তা প্রদান করেছিল। এছাড়াও সেই সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী, তাকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছিল মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন। তিনি ছিলেন ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী, তাকে চেয়ারম্যান করে পরিকল্পনা কমিশন গঠন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটি রাষ্ট্রের 4টি উপাদান প্রয়োজন রাষ্ট্র তৈরি করার জন্য। আমরা জানি ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের ভূখণ্ড জনসমষ্টি ছিল এবং 26শে মার্চে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আমরা সার্বভৌমত্ব অর্জনের পথে ছিলাম। আমাদের শুধু বাকি ছিল একটি সরকার গঠন করা। এই সরকারটাই ছিল আমাদের মুজিবনগর সরকার, যে মুজিবনগর সরকারের গঠনের সঙ্গে সঙ্গেই আমাদের বীর বাঙালির পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ যুদ্ধ, সেটি প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জনকে ত্বরান্বিত করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ এখানেই শেষ করব। এর পরবর্তী ক্লাসে আমরা আমাদের এই মুক্তিবাহিনী গঠন এবং তাদের কার্যক্রম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।